सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করব। গণেশ চতুর্থী বিশেষ মন্ত্র সাধনা নিয়ে আমরা আলোচনা করব। আগামী 30শে আগস্ট মঙ্গলবার দুপুর 3:32 থেকে গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে। 31শে আগস্ট বুধবার দুপুর 3:22 অবধি গণেশ তিথি চলবে। এই গণেশ চতুর্থীর যে তিথি, এটা এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোলজিক্যালি এই জন্য গুরুত্বপূর্ণ যে ওই তিথিকালীন সৌরমণ্ডলে একটা বিশেষ জীবযোগ সৃষ্টি হবে। চন্দ্র বৃহস্পতি মুখোমুখি থাকবে এবং বুধের যে অবস্থান, কন্যা রাশিতে তুঙ্গস্থ বুধ, সক্ষেত্রস্থ তুঙ্গস্থ বুধ কিন্তু ভদ্র মহাপুরুষ যোগ সংগঠিত করছে। এবং বৃহস্পতি যে মীনে অবস্থান করে আছে, সে হংস মহাপুরুষ যোগ সংগঠিত করছে। তো এই মীন আর কন্যার যে অ্যাক্সিসটা, এটা এতটাই পাওয়ারফুল থাকবে এবং তিনটে শুভ গ্রহ, সেই শুভ গ্রহের ইনফ্লুয়েন্স প্রভাবে কিন্তু আমরা এই গণেশ চতুর্থী তিথি পাচ্ছি। সামনে আমাদের যেটা সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের মঙ্গলের সঞ্চার। মঙ্গল মিথুন রাশিতে যাবে 16ই অক্টোবর, সেখান থেকে বক্রগতিতে ব্যাক করবে। নানান রকম ধ্বংসাত্মক প্রভাব মঙ্গলের আমরা জানি। তো এই মঙ্গলকে হ্যান্ডেল করার জন্য, ট্যাকল করার জন্য কিন্তু আমাদের বুদ্ধির প্রয়োজন। এবং গণেশকে যে বিঘ্নহর্তা বলা হয়, যে আমাদের সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা বিঘ্ন তিনি দূর করেন, সেই বিঘ্নহর্তা বিঘ্নকে তিনি দূর করেন কি করে, কিসের সাহায্যে, কোন মাধ্যমে তিনি বিঘ্ন দূর করেন? ব্যালেন্সড অ্যান্ড শার্প কাটিং ইন্টেলেক্ট, ধারালো তীক্ষ্ণ বুদ্ধি এবং মনের সমতা, সেই দিয়ে কিন্তু গণেশ আমাদের বিঘ্ন দূর করে। এবং এই শার্প কাটিং ইন্টেলেক্ট, তার কারকগ্রহই হচ্ছে কিন্তু মার্কিউরি, বুধ। এবং এই গণেশ সম্বন্ধে শ্রী অরবিন্দ বলেছেন যে গণেশ রিমুভস অবস্টেকলস বাই দ্য ফোর্স অফ নলেজ। বিদ্যার, জ্ঞানের যে শক্তিটা, যে জোরটা, সেটা দিয়ে অবস্টেকলসকে, বাধা বিপত্তিকে দূর করা। একটা দেওয়াল, একটা প্রাচীর আপনার সামনে আছে, সেটা আপনার প্রতিবন্ধকতা, সেটা আপনার বিঘ্ন। সেটাকে সরাতে গেলে আপনার যে জোরটা লাগবে, যে শক্তিটা লাগবে, সেই জোর, সেই শক্তিটা কোত্থেকে আসবে? সেটা নলেজ থেকে, বিদ্যা থেকে। এবং শ্রী অরবিন্দ বলছেন যে গণেশ ইজ দ্য দেবতা অফ স্পিরিচুয়াল নলেজ। তো যে স্পিরিচুয়াল নলেজ, যে জ্ঞানটা আমাদের প্রয়োজন, আমাদের যে অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় পৌঁছতে হবে। আসতোমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, আমাদের যে আসল পরিচয়, অমৃতস্য পুত্র, এই যে ডিভাইন এনার্জিটা, ওই যে ঈশ্বর চেতনাটা, এই জন্য বারবার যে চেতনার উত্তরণের কথা বলি। তো ওই হায়ার কনসিয়াসনেসে গেলেই তখন জ্ঞানই আমাদের কর্মকে খণ্ডন করে, আর কর্মই আমাদের প্রতিবন্ধকতা, আমাদের অবস্টেকলস। তো এই যে বিঘ্নহর্তা, বিঘ্নকে হরণ করেন জ্ঞানের শক্তি দিয়ে। এবং এই সামনে মঙ্গলের রেট্রোগ্রেড, যেটা দীর্ঘদিন চলবে, এবং মঙ্গল সেই ফাইনালি মার্চ মাসে বৃষরাশি ত্যাগ করবে, এই ফেজটা আমাদের জন্য সামনে খুব ক্রুশিয়াল। এবং যখন এই গণেশ চতুর্থী আমরা পাচ্ছি, সেই সময় বুধ, পাওয়ার অফ ইন্টেলেক্ট, অত্যন্ত বলবান থাকছে সৌরমণ্ডলে। এবং মঙ্গল আমরা আলোচনা করেছি ইজ দ্য সার্ভেন্ট অফ মার্কিউরি অ্যান্ড ভিনাস।
বুধের বিচক্ষণতা, বুধের বুদ্ধি, বুধের বিবেচনা যদি সঠিক হয়, তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নেব না, ভুল সিদ্ধান্ত না নিলে ভুল কাজও হবে না। তো মঙ্গলকে যে ডাইরেক্ট করছে, চালনা করছে বুধ আর শুক্র, তার মধ্যে এই বুধের পাওয়ারটা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট, এবং এই বুদ্ধি হচ্ছে গণেশ, ইন্টেলেক্ট অ্যান্ড নলেজ। এবং আমরা আলোচনা করেছি বুধ বৃহস্পতি মুখোমুখির ওই ভিডিওতে, যে বুধকে আপগ্রেড করা, রিবুটিং করা, আরও কমন হিউম্যান লোয়ার লেভেলের ইন্টেলিজেন্সকে আরও হায়ার কসমিক ইন্টেলিজেন্সে পরিণত করা। তো এই যে আপগ্রেডেড মার্কিউরি, এই যে হায়ার নলেজ, সেটাই হচ্ছে গণেশ গণপতি এনার্জি। তো এই গণপতি এনার্জিটা আমাদের জন্য এই বছর ভীষণ গুরুত্বপূর্ণ। গণেশ চতুর্থী তিথি প্রতি বছরই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জ্যোতিষের নিরিখে সামনে আমাদের যে সময়টা আসছে, এবং যারা ঢাইয়া 7.5 লাস্ট ফেজ দিয়ে চলছেন, এই সমাপ্তির মুখে তাদের একটা টার্বুলেন্ট টাইম, এবং যাদের আসছে আসন্ন শুভমুক্তি, শীঘ্রই শুভমুক্তি 7.5 আর ঢাইয়া, আপনাদের সকলের জন্যই এই গণেশ এনার্জিটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এই বছর একটা বিশেষ সাধনা করব। এই গণেশের পুজো আমরা জানি সারা ভারতবর্ষ হয়, সাউথ ইন্ডিয়া এবং মুম্বাই পশ্চিমে বিখ্যাত। আপনারাও অনেকে গণেশের পুজো করেন বাড়িতে, বহু মানুষ আছেন যারা প্রতি সপ্তাহে করেন। গণেশের প্রিয় রং হলুদ, তার প্রিয় মিষ্টান্ন মতিচুর লাড্ডু, লাল জবা তার খুব প্রিয়, এবং কলা তিনি খুব ভালোবাসেন। তো এই সমস্ত ফুল ফল দিয়ে আপনারা অনেকেই পুজো করেন, আপনারা অনেকেই সে পুজো করতেই পারেন, করবেনও, করুনও, কিন্তু মন্ত্র সাধনাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওই এনার্জিটা আমাদের জেনারেট করতে হবে। বাহ্যিক পুজো দিয়ে কিন্তু সেই এনার্জিটা ইন্টারনালি আমাদের সেই ফোর্সটা, সেই এনার্জি ফোর্স অফ নলেজটা কিন্তু তৈরি হবে না। এবার এই গণেশের যে বাহন ইঁদুর, ছোট্ট পশু, এটা একটা খুব অড বিষয়। এখন মা লক্ষ্মীরও প্যাঁচা হচ্ছে বাহন, সেও একটা ছোট পাখি, কিন্তু গণেশ একটা বেশ বড়সড় চেহারা, হাতির মাথা, পেট বড়, এটা বেশ বিশাল চেহারা, তার একটা ছোট্ট ইঁদুর, এটা একটা বেশ অড, মানানসই নয়। তো ইঁদুর কি করে গণেশের বাহন হলো, সেই কাহিনীটা কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব। এবং আমাদের এই শাস্ত্রে নানান ভাষ্য আছে, নানান বিশ্লেষণ ব্যাখ্যা আছে। ইঁদুরের দুটো ব্যাখ্যা আমাদের আজকে আমরা আলোচনা করব, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ইঁদুর এদিক ওদিক এদিক ওদিক শা 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 করে দৌড়োয়, ঠিক আমাদের মনের মতো, আমাদের মন যেরকম সারাক্ষণ চলছে। একটা আমরা বলি মাংকি মাইন্ড, যে হনুমান বাঁদরের মতো লাফিয়ে বেড়ায়। ইঁদুরও যেরকম, ইঁদুর তো আর গাছে গাছে লাফায় না, কিন্তু ইঁদুর মাটিতেই এদিক ওদিক দৌড়োয়। এই যে মাইন্ড ইজ অলসো কনস্ট্যান্টলি রানিং, সেই জন্য ইঁদুরের একটা সিম্বলিজম হচ্ছে আমাদের মন, মনের যে বিকারগুলো, সারাক্ষণ মনের মধ্যে বিকার সৃষ্টি হচ্ছে। এবং ইঁদুর যে সব কিছুকে কুটকুট কুটকুট করে কাটে, একটা মৃদু কামড় দেয়, জামা কাপড় কাগজপত্র কত আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সব কেটে ফেলে। তো আমাদের যে কর্মের পাশ, কর্মবন্ধন, ইঁদুর ওই কর্মপাশ থেকে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারে বাই দ্য ফোর্স অফ নলেজ। তো এই দুটো যে তাৎপর্য, এটা খুব ইম্পর্টেন্ট ইঁদুরের ব্যাখ্যা। কারণ গণেশ আমাদের প্রতিবন্ধকতা, একটা খুব প্রাথমিক লেভেলে প্রতিবন্ধকতা। আমি একটা কাজ করতে যাচ্ছি, কাজটা হবে না, আমার অবস্টেকল আছে। ভৌতিক স্তরে, আমাদের জাগতিক বৈষয়িক সাংসারিক স্তরে, যে কারণে ফার্স্ট ইনভোকেশন হচ্ছে
গণেশের পুজো না করে অন্য কোনো কিছু পুজো হয় না। ফার্স্ট গড টু বি ইনভোক, প্রথম দেবতা যাকে আবাহন করা হয়। কারণ গণেশের এনার্জিটা এলে ওই পুজোতে কোনো বিঘ্ন হবে না, স্মুথলি রান করবে, ফ্রি ফ্লোয়িং। তো আমরা একটা জাগতিক ভৌতিক স্তরে এটাকে অ্যাপ্লাই করতেই পারি, করিও, যে আমাদের সমস্ত কাজে বিঘ্নহর্তা। কিন্তু একটা হায়ার লেভেলে গিয়ে ওই এনার্জিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের সবসময় কিন্তু ওই বিঘ্নহর্তা এনার্জিটা চলবে, জেনারেটেড থাকবে এবং ওটা ফাংশনাল থাকবে। এই যে ইঁদুর বাহন হলো গণেশের, সেটা নিয়ে মৎস্য পুরাণ, গণেশ পুরাণ, ব্রহ্মানন্দ পুরাণ, অনেক পুরাণেই কাহিনী বলা আছে। সেখানে বলা হচ্ছে যে কোথাও বলা হচ্ছে বিদ্যাধর, কোথাও বলা হচ্ছে গন্ধর্ব। ক্রৌঞ্চ নামে বিদ্যাধর বা গন্ধর্ব, যারা স্বর্গে নাচ গান করেন বা খুব ম্যাজিক্যাল পাওয়ার্স, তারা কিছু অলৌকিক শক্তি সম্পন্ন, এরকম যারা সেলেস্টিয়াল বিংস, স্বর্গের বাসিন্দা, এরকম একজন ক্রৌঞ্চ নামে, তিনি দেবী ত্রিপুর সুন্দরীর সাধনা করতেন। তো দেবীর ত্রিপুর সুন্দরী সাধনা করতে করতে দেবী প্রসন্ন হন, দেবী তাকে বলেন বর চাও। সে বর চেয়ে বসে, আমাকে অমরত্ব প্রদান করুন দেবী। দেবী বলে, না, তুমি অমরত্ব পাওয়ার যোগ্য হওনি, আস্ক ফর সামথিং এলস। তো তাতে ক্রৌঞ্চ অসন্তুষ্ট হয় এবং তারপর বুদ্ধি লাগায় যে কী করে দেবীর কাছ থেকে অমরত্ব পাওয়া যায়। তো সে যেহেতু বড় সাধক, দেবী তার সাধনায় দেবীর আবির্ভাব হতো। পরবর্তীকালে একদিন দেবীর আবির্ভাব হওয়াতে সে লুকিয়ে দেবীর হাতে একটা হাতে পাত্রে অমৃত থাকে ত্রিপুর সুন্দর দেবীর, সেখান থেকে সে লুকিয়ে এক চুমুক অমৃত পান করে। দেবী তাতে অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং দেবী তাকে অভিশাপ দেয় যে তুমি দানব রাক্ষসের মতো আচরণ করেছো। সেই সমুদ্র মন্থনের রাহুকেতু, যারা ছদ্মবেশে অমৃত পান করেছিল, তুমি দানব রাক্ষসের মতো আচরণ করেছো, তুমি দানব রাক্ষস হয়ে জন্মাবে। এবং তারপর দেবদেবীরা তো অভিশাপ দেওয়ার পর আবার একটা মাথা ঠান্ডা হলে আবার বরও দিতেন। তো তারপর বললেন যে তারপর তুমি এই যে দানব রাক্ষস হবে, এটা যে তোমার হবে, এটার থেকে তুমি মুক্তও হবে। তো এই ঘটনার পর এই বিদ্যাধর গন্ধর্ব ক্রৌঞ্চ একদিন ইন্দ্রের দরবারে যায় এবং সেখানে ঋষি বামদেব উপস্থিত ছিলেন। ভুল করে ঋষি বামদেবের পায়ে তার পা পড়ে যায়, স্টেপড অন হিজ ফুট। তো ঋষি বামদেব রেগে গিয়ে অভিশাপ দেয় এবং তাকে একটা বিরাট দানব ইঁদুরে রূপান্তরিত করে, নাম হলো মুশিকাসুর। আবার ঋষি বামদেব ওই অভিশাপ দেওয়ার পর যখন ঠান্ডা হলেন, রাগ কমলো, তখন আবার উনিও বর দিলেন যে ঠিক আছে, তোমাকে আমি এই অভিশাপ দিয়েছি যে তুমি ইঁদুর হবে, কিন্তু তুমি তার পরবর্তীকালে সমস্ত দেবদেবী তোমার পুজো করবে, ইউ উইল বি ওয়ার্শিপড বাই অল গডস। এই বরও উনি দিলেন। তো ক্রৌঞ্চ গন্ধর্ব মুশিকাসুর ইঁদুর দানব, বিরাট দানব ইঁদুরে পরিণত হলো। এই মুশিকাসুর চারদিকে তাণ্ডব করে বেড়াচ্ছে
একদিন ঋষি পরাশরের আশ্রমে গিয়ে যখন এই মূষিকাসুর তাণ্ডব করছে, সেখানে তখন গণেশ উপস্থিত ছিল। গণেশ এই তাণ্ডব দেখে মূষিকাসুরকে আটকালেন, তাকে দমন করলেন, এবং তখন মূষিকাসুর গণেশের কাছে সমর্পণ করলেন এবং তারপর থেকে গণেশের বাহন হয়ে গেলেন। এই হচ্ছে ইঁদুর বাহন হওয়ার কাহিনী, যে কারণে গণেশের ইঁদুরের নামই হচ্ছে মূষক। তো এই ইঁদুরের অনেক তাৎপর্য আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই পৌরাণিক কাহিনী, এই উৎসস্থল কোথা থেকে এগুলো হচ্ছে, এগুলো তো আমাদের জানা দরকার। সিগনিফিক্যান্স, অর্থগুলো আমাদেরকে জানা দরকার। তো গণেশ যেহেতু প্রথম দেবতা, ফার্স্ট দেবতা, দ্য ফার্স্ট গড, যাকে আবাহন না করলে কোনো কিছু হবে না, সেই জন্য আমরা এই যে গণেশ চতুর্থীতে সাধনা করব, আমরা আমাদের শরীরে যখন আমাদের জন্ম হয় তার আগে, যখন ভ্রূণ যখন তৈরি হয়, যে প্রথম কোষটা জন্ম নেয়, উদ্ভূত হয়, দ্য ফার্স্ট সেল উইচ ইজ ক্রিয়েটেড ইন দ্য বডি, সেই প্রথম কোষকে আমরা কল্পনা করে সাধনাটা করব। কারণ ওই প্রথম যে কোষটা জন্মালো, সেই কোষ থেকেই কিন্তু বাকি সমস্ত কোষ জন্মাচ্ছে, সৃষ্টি হচ্ছে, জেনারেটেড হচ্ছে, প্রপোগেটেড হচ্ছে। তো রুট কজে আমাদের যেতে হবে, এই ফার্স্ট সেল। গণেশও প্রথম দেবতা, আমরা আমাদের ফার্স্ট সেলে যাব। ভিজুয়ালাইজেশনটা কি হবে, এটা আপনারা গুগলে গিয়ে, যারা জানেন বায়োলজি স্টুডেন্ট তারা জানবেন, বহু মানুষ আমরা জানি না, গুগলে গিয়ে সেল স্ট্রাকচার বলে সার্চ করে একটু ছবিটা দেখে নেবেন। একটা গোল বৃত্তাকার কোষের স্ট্রাকচার, গঠন খুব সহজ, দেখে নেবেন। তো সেলের একটা আউটার ওয়াল আছে, যে সবচেয়ে বাইরের যে অংশটা, সেই ওয়ালের বাইরে একটা পর্দা, একটা ঝিল্লি মতো আছে, যাকে মেমব্রেন বলে, যে মেমব্রেনটা একটা সেলকে আরেকটা সেল থেকে আলাদা করে। তো একটা ধরুন একটা গোল বলের মতো, সেই বলের একদম আউটার লেয়ার স্কিন যেটা, সেটা হচ্ছে তার মেমব্রেন, আর ওই আউটার লেয়ারের ইনার পোর্শনটা হচ্ছে সেল ওয়াল, এবং তার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, কোষের যে কেন্দ্র, এবং সেই কেন্দ্রের ভিতরে হচ্ছে ডিএনএ। তাহলে এই ডিএনএর মধ্যে যে প্রথম সেলটা আমাদের জন্ম নিয়েছিল শরীরে, সেই সেল থেকেই তো বাকি সমস্ত সেল তৈরি হয়েছে। ওই যে ফার্স্ট সেল, তার মধ্যে যে ডিএনএটা, ওই ডিএনএর যে প্রোগ্রামিংটা, ডিএনএর মধ্যে যে আমাদের কর্মকাণ্ড সব লিপিবদ্ধ করা আছে, সেইখানে আমাদের গণেশ এনার্জিকে স্থাপনা করতে হবে। ওই একটিতে করলে ইট উইল হ্যাভ আ রিপল এফেক্ট বাকি সমস্ত সেলে। তাহলে কল্পনা করতে হবে একটা আমাদের কোষ, যে কোষটা আমাদের প্রথম কোষ, দ্য ফার্স্ট সেল ইন দ্য বডি, সেটা মানসিকভাবে কল্পনা করবেন। সেই কোষের আউটার ওয়ালের বাইরে যে মেমব্রেনটা, সেল মেমব্রেন, সেল ওয়াল, সেল মেমব্রেন, তার ভিতরে কোষ কেন্দ্র, নিউক্লিয়াস, তার ভিতরে ডিএনএ। এটা একটা মানসিকভাবে কল্পনা করে নেবেন, গুগলে ছবিটা দেখে নেবেন। এই প্রথম কোষ, সেল ওয়াল, মেমব্রেন, নিউক্লিয়াস এবং ডিএনএর কে ভিজুয়ালাইজ করে আমরা বক্রতুণ্ডায় হুম 51 বার, এটা দিয়ে আমরা শুরু করব গণেশের সাধনা। বক্রতুণ্ডায় হুম, এই যে হুম বীজ হচ্ছে বর্ম বীজ, প্রোটেকশন, রক্ষা কবচ।
আটকে দেয়, স্তম্ভন, স্টপস, যে কোনো বিঘ্ন প্রতিবন্ধকতা আপনার জীবনে এগোচ্ছে আসছে, হুং বীজ সেটাকে আটকায়, বর্ম বীজ, প্রোটেকশন। তাহলে ওই ফার্স্ট সেল যেটা আমাদের জন্ম নিয়েছিল, যে সেল থেকে আমাদের বাকি সমস্ত কোষ উৎপন্ন হয়েছে, সেই সেলের সেল ওয়াল, সেল মেমব্রেন, সেল নিউক্লিয়াস এবং তার ভিতরে ডিএনএ, এটাকে কল্পনা করে আমরা বক্রতুণ্ডায় হুম 51 বার করব। এটা দিয়ে আমরা শুরু করব। তারপর আমাদের যে মন্ত্রটা হবে সেটা 11 বার। एकदन्तं महाकायं लंबोदर गजाननं विघ्न विनाशकं देवं हेरम्बं प्रणमाम्यहम्। एकदन्तं महाकायं लंबोदर गजाननं विघ्न विनाशकं देवं हेरम्बं प्रणमाम्यहम्। এবার আপনারা প্রত্যেকবার বলেন মন্ত্র লিখে দিন। আমার পক্ষে লেখা মুশকিল, কোনো না কোনো ভিউয়ার, দর্শক মন্ত্র লিখে দেন কমেন্ট সেকশনে। আমি জানি অনেকেই এই সেবা করেন, এই সেবা কাজটা করেন, কেউ না কেউ লিখে দেবেন। আপনাদের কাছে আমিও অনুরোধ রাখলাম, যারা অতীতে লিখেছেন তারা প্লিজ একটু লিখে দেবেন। তাহলে এই মন্ত্রটা 11 বার। আগে মন্ত্রগুলো আপনাদের বলে নিই, তারপর ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে पार्वती प्रिय पुत्राय गणेशाय नमो नमः। ओम सर्वविघ्न विनाशाय सर्व कल्याण हेतवे पार्वती प्रिय पुत्राय गणेशाय नमो नमः, এটাও 11 বার। আর নেক্সট যেটা আমরা মন্ত্র উচ্চারণ করবো সেটা সবাই জানেন, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा, এটাও 11 বার। এবার এই যে তিনটে মন্ত্র, বক্রতুণ্ডায় হুমটা তো আমরা সেল মেমব্রেন, নিউক্লিয়াস আর ডিএনএতে করে নিলাম। তারপর এই যে তিনটে মন্ত্র 11 বার করে, এটা সব রাশি লগ্ন, আপনার যে রাশি যে লগ্নই হোক না কেন, মূলাধারে, আজ্ঞাচক্রে আর মণিপুরে অবশ্যই করবেন। মূলাধার, মণিপুর, আজ্ঞাচক্রে 11 বার করে। নেহাত যদি না পারেন, অসুবিধা হয়, সময় নেই, 3 বার করবেন, 7 বার করবেন, কিন্তু গণেশ চতুর্থীর এই এনার্জি ফিল্ডটাকে কিন্তু মিস করবেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সামনের দিন উই হ্যাভ চ্যালেঞ্জিং টাইমস। আমি আপনাদের যে সতর্কবাণী দিই, সাবধানতা, সচেতনতা মেনটেন করতে বলি, তার জন্য কিন্তু ব্যাকআপ প্ল্যান এ, প্ল্যান বি দুটোই দিয়ে দিই। এগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের মুশকিল আসান হয়ে যাবে, এবং সেটাও হচ্ছে। সেটা আপনারা কমেন্ট সেকশনে বহু দর্শকের, ভিউয়ারের মন্তব্য, ফিডব্যাক পাচ্ছেন। তো মূলাধার, মণিপুর আর আজ্ঞা, এই তিনটে চক্রে আপনার রাশিলগ্ন নির্বিশেষে যাই রাশিলগ্ন হোক, এই যে তিনটে মন্ত্র বললাম এটা 11 বার করে করবেন। তাছাড়া ওটা তো কমন, মেষ লগ্ন, মেষ রাশি, অনাহত চক্রে এক্সট্রা করবেন, যেটা হৃদয় কেন্দ্র। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি, বৃষ, বৃশ্চিক আর সিংহ লগ্ন রাশি, বিশুদ্ধিতে এই তিনটে মন্ত্র 11 বার করে করবেন এক্সট্রা। মিথুন রাশি, মিথুন লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, স্বাধিষ্ঠান চক্রে এই তিনটে মন্ত্র এক্সট্রা করবেন 11 বার করে। কর্কট রাশি, কর্কট লগ্ন, ধনু রাশি, ধনু লগ্ন, মণিপুর চক্রে এই তিনটে মন্ত্র এক্সট্রা 11 বার করে করবেন। এবার আপনাদের যাদের এই মূলাধার, আজ্ঞা, মণিপুর কমন পড়ে যাচ্ছে, তারা কিন্তু ওই এক্সট্রা 11 বারটা তাদের করতে হবে।
যেরকম এই কর্কট আর ধনুর মণিপুর বললাম, সব রাশি লগ্নের মূলাধার আজ্ঞা মণিপুর বলেছি, সুতরাং কর্কট আর ধনুর কিন্তু মণিপুর দুবার হচ্ছে, তো মণিপুরে আপনাকে দুবার করতে হবে, 11 দুবার 22 বার হবে। কুম্ভ রাশি লগ্নের আজ্ঞাচক্র, আপনাদের আজ্ঞাচক্রে আপনার কুম্ভ রাশি লগ্ন মূলাধার আজ্ঞা মণিপুরে তো করলেন, আবার আজ্ঞায় আরেক সেট করবেন 11 বার। মীন লগ্ন মীন রাশি সহস্রার চক্রে, তুলা লগ্ন তুলা রাশি আর কন্যা লগ্ন কন্যা রাশি মূলাধারে করবেন। তাহলে তুলা লগ্ন তুলা রাশির মূলাধারে ডবল হয়ে গেল 22 বার। এইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটে মন্ত্র एकदन्तं महाकायं लंबोदर गजाननं विघ्न विनाशकं देवं हेरंबं प्रणमाम्यहम्। ओम सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रिय पुत्राय गणेशाय नमो नमः। और वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এই তিনটে মন্ত্র প্রত্যেকটা রাশি লগ্ন মূলাধার আজ্ঞা মণিপুরে তো করবেনই, তাছাড়া আপনাদের যে লিস্টটা দিয়ে দিলাম রাশি লগ্নের যে এক্সট্রা করতে হবে বা ডাবল করতে হবে সেটাও আপনারা করবেন। আর সর্বপ্রথম বক্রতুণ্ডায় হুম 51 বার, প্রথম যে কোষ আমাদের জন্মেছিল সেই কোষে সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়াস অ্যান্ড ডিএনএ। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গণেশ চতুর্থী থেকে 30শে আগস্ট হোক 31শে আগস্ট হোক, দুটো দিন আমরা পাচ্ছি, দুটো দিনের যে কোনো একদিন আপনারা গণেশ চালিসা পড়াটা শুরু করবেন এবং সেটা 40 দিন পড়বেন। দেখুন, হনুমান চালিসার সঙ্গে আমরা সকলেই পরিচিত, হনুমান চালিসা অত্যন্ত জনপ্রিয়, ভেরি পাওয়ারফুল মন্ত্র, সেট অফ মন্ত্রাস। এবং এই চালিসা যে 40টা শ্লোকের একটা সেট হয়, এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য তৈরি করা, সৃষ্টি করা, কারণ সাধারণ মানুষের জন্য সংস্কৃত শ্লোক পড়া বোঝা খুব কঠিন হয়ে যায়। তো এই চালিসাটা এই জন্য খুব প্রচলন এবং ভেরি পাওয়ারফুল। এই চালিসাতে জেনারেলি ভক্তের যে ভক্তি এবং প্রশংসা তারই একটা বর্ণনা এবং দেবতাদের কৃতিত্ব, তার মহিমা বর্ণনা থাকে, যেটা আমরা হনুমান চালিসায় পাই। হনুমান চালিসাটা আমরা সবাই জানি, কিন্তু বহু দেবদেবীর চালিসা আছে, দুর্গা চালিসা আছে, রাম চালিসা, শিব চালিসা, লক্ষ্মী চালিসা, গণেশ চালিসা, আরও অনেক আছে। তো এই 40টা দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে চালিসা মানে 40টা শ্লোক, এই 40 ডেজ আমাদের শুধু হিন্দু ধর্মে নয়, সারা বিশ্বে খ্রিশ্চানিটিতে, হিব্রুদের মধ্যে, জুসদের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমাদের শরীরে, স্কিনে, চামড়ায় যে সেলসগুলো, কোষ, তারা কিন্তু নতুন করে জন্ম নেয় 40 দিনের মাথায়। 40 ডেজে, এভরি 40 ডেজ স্কিন সেলস রিনিউড হয় এবং আমাদের যে রেড ব্লাড সেলস সেগুলো ক্ষয় হতে শুরু করে 40 ডেজ থেকে। তো 40 ডেজটা শুধু স্পিরিচুয়াল সাটল লেভেলেরই একটা সিগনিফিকেন্স নয়, খুব বেসিক ফিজিক্যাল লেভেলেও ইম্পর্টেন্স আছে। শুক্র ভেনাস রেট্রোগ্রেড হয় ফর 40 ডেজ। জিসাস ক্রাইস্ট 40 ডেজ এর একটা পিরিয়ডে তার টেস্টিং হয়েছিল যখন লুসিফার তার কাছে এসেছিল। মাউন্ট সিনাইতে মোজেস 40 দিন অবস্থান করেছিলেন। এই 40 দিনটা বলা হয় একটা টেস্টিং টাইম, একটা প্রেপারেটরি টাইম, প্রস্তুতির সময়, যখন সহনশীলতা, সহিষ্ণুতা তৈরি হয়, যে প্রেপারেশন, যে প্রস্তুতি পরবর্তীকালে রূপান্তর, ট্রান্সফরমেশনে পরিণত হয়। তো এই 40 ডেজ একটা ট্রায়াল, একটা টেস্ট। এই জন্য এই 40টা শ্লোক চালিসা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে গণেশ চালিসা ইন্টারনেটে পেয়ে যাবেন, গুগলে খুব সহজ, লিরিক্সও পাবেন,
ইউটিউবে তো পাবেনই, শুধু শুনলে হবে না, পড়বেন দয়া করে, একবারই পড়বেন দিনে, কিন্তু ফর 40 days, 30শে অগস্ট শুরু করুন বা 31শে অগস্ট শুরু করুন, 40 দিন গণেশ চালিসাটা পাঠ করবেন। এবার তারপরে আপনারা কন্টিনিউ করতে চাইলে তো ভেরি গুড, এক্সেলেন্ট, কিন্তু যদি কন্টিনিউ করতে না পারেন অসুবিধা কিছু নেই, কিন্তু 40 days আপনারা অতি অবশ্যই এটাকে পাঠ করবেন। এই যে সামনে আমাদের আসছে মঙ্গলের বক্রগতি, 7.5 চলছে, ঢাইয়া চলছে, সমস্ত মিথুন, তুলা, ধনু, মকর, কুম্ভ, 7.5 ঢাইয়া আসছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। তো আপনাদের এই ফেজটাই, এই গণেশ চতুর্থীতে এই গণেশ এনার্জি, বিঘ্নহর্তা এবং শার্প ইন্টেলেক্ট, ব্যালেন্সড মাইন্ড, এটাই তো সবচেয়ে বড় অস্ত্র। আর ওই বক্রতুণ্ডায় হুং, ওই হুং বীজ, ওই বর্ম বীজকে স্থাপন করা, ওই এনার্জিটা, হুং এনার্জিটাকে স্থাপন করা, এটা সবচেয়ে বড় প্রয়োজন। এই জন্য গণেশ চতুর্থীটা এই বছর এত বেশি গুরুত্বপূর্ণ, অতিমাত্রায় গুরুত্ব ধারণ করেছে। এবং এই মঙ্গলের ট্রানজিটটা ভেরি ভেরি ক্রিটিক্যাল। এবং বুধ যে মঙ্গলকে ডাইরেক্ট করে, আমাদের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা, সেই বুধ ভদ্র মহাপুরুষ যোগে থাকছে, ভেরি পাওয়ারফুল, এক্সল্টেড নিজের ঘরে। তার সমসপ্তমে বৃহস্পতি নিজের ঘরে হংস মহাপুরুষ যোগে, এবং চন্দ্র থাকছে কন্যা রাশিতে, জীবযোগও সংগঠিত হচ্ছে। তো এই তিথি 30শে অগস্ট দুপুর 3:32 থেকে 31শে অগস্ট দুপুর 3:22, অতি অবশ্যই এটা সদ্ব্যবহার করুন। মেয়েদের শারীরিক যাই অবস্থা হোক না কেন, বারবার কেউ না কেউ লেখেন এটাকে জেনে নিন, 30 দিন কোনো সাধনা বা কারোর বাড়িতে কোনো আপনাদের কোনো অসৌচ চললেও সাধনা করবেন, সাধনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং এই এন্টায়ার পিরিয়ডটা 30 তারিখ দুপুর 3:30 থেকে 31 তারিখ দুপুর 3:20 অবধি যে কোনো সময় যখন পারুন করুন, বাট ডু ইট। কারণ এই এনার্জিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ক্রিটিক্যাল, এবং এটা আপনাদের একটা প্রধান বর্ম অস্ত্র তৈরি হবে। যে অস্ত্র, যে বর্ম নিয়ে আপনারা যুদ্ধক্ষেত্রে নামবেন, যুদ্ধক্ষেত্রে জয়ী হবেন এবং অক্ষত অবস্থায় থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।